আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে আমি আছি আপনাদের সঙ্গে নাহিদ ইসলাম সম্রাট এবং আমার সঙ্গে আছেন গাজী সাখাওয়াত হোসেন। আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আ আমরা আ কথা বলবো আমাদের নারী ফুটবল নিয়ে, যে নারী ফুটবল কিন্তু এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের মঞ্চে বাংলাদেশকে পরিচিতি করে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে এবং বাংলাদেশ বর্তমান সময়ে নারী অনূর্ধ্ব-20 এশিয়া কাপ কোয়ালিফায়ার খেলতেছে এবং সমীকরণটা এমন হয়ে দাঁড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া ২ টি দলেই কিন্তু আ তাদের অবস্থান একই এবং তাদের পয়েন্টও একই। তাহলে কোন সমীকরণে দাঁড়িয়ে বাংলাদেশ এবং আ তাহলে ভাই দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার পয়েন্ট কিন্তু সমান এবং বলা হচ্ছে তাহলে এই যে সমান পয়েন্ট নিয়ে তাহলে এখন পর্যন্ত বাংলাদেশ কিভাবে গ্রুপ টপার? আহ উম আমরা যদি দক্ষিণ কোরিয়ার কথা বলি, তারা ১ম ম্যাচে তিমুর লেস্তেকে ৯-০ ব্যবধানে হারিয়েছে। আর এর পরের ম্যাচে তারা লাওসের সাথে মাত্র ১-০ গোলে জিতেছে। তাহলে ৯ এর একে ১০ গোল। ২ ম্যাচে তাদের গোলটা ১০। এবার যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে আসি, বাংলাদেশ তারা লাওসকে ৮-০ গোলের ব্যবধানে হারিয়েছে এবং লাওসের সাথে তারা ৩-১ ব্যবধানে জিতেছে। এখন তাহলে বাংলাদেশের গোলটা হয় কিন্তু ১১। আর যেহেতু তার এক গোল খেয়েছে তাহলে সেখান থেকে একটা গোল যদি মাইনাস হয়ে যায় তার মানে গোল সংখ্যা ১০। এখন ১০+১০ মানে দক্ষিণ কোরিয়ারও ১০ প্লাস বাংলাদেশেরও ১০। এখানে যেহেতু বাংলাদেশ ১১টা গোল করেছে সেজন্য বাংলাদেশ এই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে এখন হ্যাঁ, পর্যন্ত আপনি আছে। যেমনটি বললেন অর্থাৎ বাংলাদেশ এখন পর্যন্ত গ্রুপ টপার। এখন তাহলে সমীকরণটা এমন হচ্ছে ২ গ্রুপে কিন্তু পয়েন্ট একই। অর্থাৎ একটা গ্রুপ কিন্তু চলে যাবে মূল রাউন্ডে। এখন তাহলে এখানে একটা গ্রুপ না, এখানে ২টা দল থেকে মাত্র যেই দলটা চ্যাম্পিয়ন হবে তারা সরাসরি সরাসরি এশিয়ান যাবে। কাপের জি, মূল পর্বে জি। কোয়ালিফাই করবে, যেটা আগামী বছর থাইল্যান্ডে হবে। এখন প্রবলেমের জায়গাটা আমরা যদি শক্তির বিবেচনার দিক দিয়ে চিন্তা করি, আমাদের থেকে অনেক শক্তিশালী টিম দক্ষিণ কোরিয়া। এবং তবে আমরা আত্মবিশ্বাসী হতে পারি এই কারণে, দক্ষিণ আফ্রিকা কিন্তু দক্ষিণ কোরিয়া কিন্তু ৮৩ মিনিট পর্যন্ত সময় নিচ্ছে লাওসকে হারানোর জন্য, এবং যে লাওসকে আমরা ৩-১ ব্যবধানে হারিয়েছি। তো সেক্ষেত্রে আমরা এই দিকটাতে একটা আশাবাদী হতে পারি। কিন্তু প্রবলেমের জায়গাটা কোন জায়গায়, যে আপনি কিন্তু জেনে থাকবেন যে টোটাল যে ৮টা দল আছে প্রত্যেকটা দলে ৪টা, মানে টোটাল যে ৮টা টিম আছে প্রত্যেকটা টিমে ৪টা করে দল। তার মানে আপনার ৩২টা দল। সেখান থেকে ৮ গ্রুপের ৮টা দল হবে সরাসরি চ্যাম্পিয়ন, এবং বাকি বেস্ট যে ৩টা রানার্স আপ থাকবে সেই ৩টা রানার্স আপ মিলে থাইল্যান্ডে খেলতে যাবে। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে দেখেন যে আমাদের দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের পয়েন্ট হচ্ছে সমান এবং এমন একটা সমীকরণ হয়ে দাঁড়িয়েছে তাহলে বাংলাদেশের সামনে মূল রাউন্ডে খেলার সম্ভাবনা কতটুকু বা কি সমীকরণে দাঁড়িয়েছে বাংলাদেশ? এটা আমি যদি যদি বলতেন। বলি যে কোন রকমের অঘটন যদি না ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা বেস্ট থার্ড রানার আপ হয়ে আমরা মূল পর্বে খেলতে পারবো। আর তার মধ্যে যদি আমরা কালকে কোনোভাবে ম্যাচটা ড্র করতে পারি, সেক্ষেত্রে যেহেতু আমরা এখন গ্রুপ টপার আছি, ড্র করতে পারলেও আমরা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করব। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি কিন্তু যে হিসাবটা সেখানে বেস্ট থার্ড রানার আপের মুখে আমি যদি আপনার গ্রুপ জি এর কথা বলি, সেখানে জর্ডানের গোল ব্যবধান ১১, যেটা বাংলাদেশের চেয়ে বেশি, এবং উজবেকিস্তানের গোল ব্যবধান ১৬, সেটাও বাংলাদেশের থেকে বেশি। আমরা যদি সেখান থেকে একটা বেস্ট রানার আপ পেয়ে যাই, তবে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ইন্ডিয়া প্লাস মিয়ানমারের যে খেলাটা, তাদের পয়েন্ট এখন যেহেতু তার একটা জিতেছে একটা ড্র করেছে, যেহেতু এখন হারে নাই, তো সেক্ষেত্রে তাদের পয়েন্টটা যদি তাদের নিজেদের শেষ ম্যাচে যদি ড্র করে, তখন কিন্তু ওই গ্রুপ থেকে বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, এবং বাকি অন্য যে ৫টা গ্রুপ আছে সেখান থেকে হয়তো বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ থাকতে পারে। তবে সেটা কাগজ কলমের হিসাবে থেকে যায়। তবে যদি বাংলাদেশ একটু ভালো খেলতে পারে বা গোল ব্যবধান যদি হারেও, সেক্ষেত্রে যদি সম্মানজনক হারে, তবে সেক্ষেত্রে বাংলাদেশের আসলে কোনো সন্দেহ হ্যাঁ, নেই যে আসলে মূল পর্বে কোয়ালিফাই আমরা করার। আমরাও চাই যে বাংলাদেশ মূল রাউন্ডে খেলবে এবং আমাদেরকে গৌরবান্বিত করবে। আরেকটা বিষয় হচ্ছে কি আমরা তো জানি যে ঋতুপর্ণা অর্থাৎ আমরা যদি বলা হয় যে বাংলাদেশের মেসি হচ্ছে কিন্তু রাইট। ঋতুপর্ণা বলা হয়ে থাকে এবং তার যে খেলার ধরন এবং তার যে পায়ের শুটটা আসলেই আমাদেরকে মুগ্ধ করে। এখন বলা হচ্ছে যে আমরা যদি দেখি যে ঋতুপর্ণা গ্রামের বা গ্রামে কিন্তু আ বাংলাদেশ বিসিবি একটা ক্রিকেট বোর্ড বলা হচ্ছে যে তাকে বাড়ি করে দিবে। আসলেই এটা হচ্ছে কিভাবে বা কতটুকু আ বাস্তব বলে আপনি মনে করছেন? যেহেতু বিসিবি আজকে তাদের যে সভা হয়েছে, আপনি জানেন যে মিরপুরে, সেখানে তারা এরকম একটা ডিসিশন নিয়েছেন। তবে আশার ব্যাপার বিসিবি এর আগে নারী ফুটবলারদের জন্য অনেক কিছু করেছেন। আর ঋতুপর্ণার কথা যদি আমরা আলাদা করে একটু বলি, আপনি জেনে থাকবেন যে ঋতুপর্ণার আম্মা ক্যান্সার আক্রান্ত।
তো সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছেন এবং বিসিবি যেহেতু তার পাশে দাঁড়িয়েছে, এটা অবশ্যই ঋতুপর্ণার ফিউচারের জন্য। কারণ একটা ব্যাপার হচ্ছে কি, আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা না থাকে, আপনার ভ্যাকেশন ওখানে যেতে হবে, আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু যদি আপনি টেনশনে থাকেন, তখন কিন্তু আপনি পসিবল বেস্ট আউটপুটটা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে যেটা বললেন যে বাস্তবায়ন হয়তো শীঘ্রই হবে, তবে হ্যাঁ, যেটা হচ্ছে হয়তো সংখ্যার কথা বলতে পারেন যে তারা কবে থেকে শুরু করবে এরকম কোনো ডেট দেয়নি। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আমরা তো জানি যে ফুটবলের যদি স্বীকৃতি অর্থাৎ আপনার অর্জনকে মূল্যায়ন করা হয় কিন্তু ব্যালন ডি'র দিয়ে, এবং আমরা জানি ব্যালন ডি'র কথা আসলে অবশ্যই আপনাকে মেসি এবং রোনালদোর কথা নিয়ে আসতেই হবে। কিন্তু আমরা যদি দেখি যে ব্যালন ডি'র এখন ঘোষণা করা হচ্ছে মেসি আর হচ্ছে রোনালদোর নামটা ছাড়াই, অর্থাৎ আ এই বছরও ঘোষণা করা হয়েছে তালিকা, অর্থাৎ সম্ভাব্য যাদেরকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে তাদের নাম প্রকাশিত হয়েছে। কিন্তু এই নামে আমরা দেখলাম যে রোনালদোর নামটি নেই। আসলেই রোনালদোর নাম নেই, রোনালদো বিহীন ব্যালন ডি'র আপনি কিভাবে দেখতেছেন? আমরা জানি মেসির ব্যালন ডি'র ৮টা এবং প্লাস রোনালদোর ব্যালন ডি'র হচ্ছে ৫টা। এখন তাদের দুজনের মধ্যে যে বিষয়টা বা তাদের যে লড়াইটা ছিল, একটা সময় ব্যালন ডি'রটাকে আরো অনেক উপরে নিয়ে উচ্চিত গেছে। জি। কিন্তু আমরা যদি হচ্ছে লাস্ট ব্যালন ডি'রের কথা চিন্তা করি, সেখান থেকে আসলে বিতর্কটা মূলত শুরু। সব দিক থেকে পরিসংখ্যান বলেন, পারফরম্যান্স সব দিক থেকে কিন্তু গত যে ব্যালন ডি'রটা ঘোষণা করা হয়েছিল, সেখানে সব দিক থেকে ছিল ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু আমরা দেখতে পেলাম কি, ব্যালন ডি'রটা পেয়েছে রদ্রিগো। আর এখানে জেনে থাকবেন যে যত সাংবাদিক প্যানেল বা হচ্ছে কিছু মানুষ ভোট দেয়, তো সেই ভোটের মধ্য দিয়ে যখন হচ্ছে ব্যালন ডি'রটা দেওয়া হয়, সেজন্যই হচ্ছে রোনালদো আসলে এটা নিয়ে খুব একটা তাচ্ছিল্যের ভাবে বলেছেন যে আসলে ব্যালন ডি'র পুরস্কারটা দেওয়া হচ্ছে যে স্প্যানিশের মধ্যে যারা ভালো হলে তাদের মন গড়া। তো সেক্ষেত্রে এটা আমার জন্য আসলে কোনো ম্যাটার করে না কে ব্যালন ডি'র পেলো বা কে ব্যালন ডি'র পেলো না। তবে হ্যাঁ, আপনি যেটা বলবেন যে রোনালদো বিন বা মেসি বিন, এখন রোনালদো এবং মেসি যে লিগ গুলোতে খেলতেছে সেটা আসলে অতটা মানসম্মত না। যেমন রোনালদো খেলে আল নাসর সৌদি আরবের প্রো লিগ, তো সেখান থেকে কেউ কখনো ব্যালন ডি'র পায়নি, এবং মেসি খেলে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। তো আসলে তারা যে লিগটাতে চলে আসছে এবং তাদের বয়সের জন্য বা যে মানসম্মত যে খেলাটা, সেটার ক্ষেত্রে তাদের নাম না থাকা, মানে না থাকাটাই স্বাভাবিক। আসলেই বয়স হলেই কিন্তু আপনার খেলার যে স্বাভাবিক যে গতি সেটাও কমে যায়। আমরা চাই যে বাংলাদেশের সামনে যে অপার সম্ভাবনা, অর্থাৎ বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে যে অপার সম্ভাবনা আ আ উকি দিচ্ছে, আসলেই আ নারী ফুটবল দল সেই সুযোগটাকে লুফে নিয়ে বাংলাদেশকে গৌরবান্বিত করবে এবং হ্যাঁ, আ আমরা বাং যদি আপনাকে একটু বাংলাদেশের সিনিয়র টিমের কথা বলি, সিনিয়র টিম কিন্তু অলরেডি কোয়ালিফাই করেছে। একটু আগে যে আমরা ঋতুপর্ণার কথা বললাম, মিয়ানমারের বিপক্ষে তার যে ২ টা গোল, প্রত্যেকটা গোলই হচ্ছে আপনার দেখলে মনে হবে হয়তো মেসির কোনো একটা কপি। তো সেটা আসলে বাংলাদেশের জন্য একটা বিরাট খবর। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু বাংলাদেশ এখন একটা পথ দেখিয়েছে, তো কালকে যদি আমরা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের সেই সম্ভাবনার দ্বারটা উন্মুক্ত হতে হ্যাঁ, যাচ্ছে। এটা আমরাও চাই যে আমাদের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে আমাদের সবুজ বাংলা সবুজ মাঠ শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে।